প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ নিবেদিত হরমোন বার্তায়। এখানে আমরা কথা বলি বিভিন্ন ধরনের হরমোনজনিত সমস্যা। আর হরমোনজনিত সমস্যার কথা যখন বলাই হয়, সবচেয়ে বেশি যে শব্দটি উচ্চারিত হয় তা হচ্ছে ডায়াবেটিস। এখন চলছে হজের মৌসুম। এই হজের মৌসুমে এক বড় অংশের মানুষ যায় যাদের রয়েছে এই ডায়াবেটিস। এই হজ যাত্রীদের ডায়াবেটিস রোগ, সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায়, কি কি ধরনের সমস্যা হয় এবং তার সমাধান কি, এ নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। হজ যাত্রীদের স্বাস্থ্যসেবা, বিশেষ করে ডায়াবেটিক রোগীদের স্বাস্থ্যসেবা নিয়ে আমরা কথা বলবো। এবং কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের দুজন প্রখ্যাত এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার আফসার আহমেদ, সহকারী অধ্যাপক হিসেবে, যিনি বর্তমানে আছেন এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সাথে আরও আছেন ডাক্তার তানজিনা জান্নাত শাম্মী, কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ডক্টর আফসার আহমেদ, আপনার থেকে একটু শুরু করতে চাই। আমাদের দেশে যেই রোগীরা হজযাত্রী হিসেবে যাচ্ছে তাদের প্রায় 75% বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডায়াবেটিক রোগে আক্রান্ত অথবা জটিলতায় আক্রান্ত। আসলে কি এই পরিসংখ্যানটি সত্য? যেহেতু আপনার একটা পূর্ব অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই জানতে চাই যে চিত্রটি আসলে কীরকম। আমাদের দেশে যে পরিমাণ হজ যাত্রী যাচ্ছেন তাদেরকে যদি আমরা বয়স চিন্তা করি, তাদের বেশিরভাগই মাল্টিপল কোমরবিডিটি অথবা একাধিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন এবং তাদের মধ্যে ডায়াবেটিস একটি উল্লেখযোগ্য পরিমাণ থাকছেন। সঠিক পরিমাণ নেই, বাট আমাদের যেসব সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনায় যেসব রোগীগুলো আসেন তাদেরকে যদি আমরা পার্সেন্টেজ করি, তাহলে আপনার তথ্যটির চেয়েও বেশি সম্ভব ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীরা হজযাত্রী হিসেবে আমাদের স্বাস্থ্যসেবা নিতে সরকারি স্থাপনাগুলোতে আসছেন। তো গত বছর আমাদের দেশ থেকে প্রায় কোটা ছিল সৌদি আরব সরকারের 1,27,000 মতো, তার মধ্যে 85,000-এর অধিক সংখ্যক হজযাত্রী বাংলাদেশ থেকে গমন করেন। সরকারি ব্যবস্থাপনা প্রায় 4,500 এবং বাকিটা বেসরকারি ব্যবস্থাপনায়। এদের মধ্য থেকে যারা আমাদের সরকারি স্থাপনাগুলোতে সরকারি এবং বেসরকারিভাবে যেসব হজযাত্রী এসেছিলেন তাদের প্রায় 75%ই ডায়াবেটিস এবং ডায়াবেটিস সংক্রান্ত অন্যান্য জটিলতায় আক্রান্ত ছিলেন। তো এই সময় হজ ব্যবস্থাপনায় ডায়াবেটিসটা কিভাবে নিয়ন্ত্রণ করে, কিভাবে সঠিকভাবে আমরা হজ পালন করতে পারবো, সেই বিষয়ে আসলে আমাদের সবারই স্বাস্থ্যক্ষেত্রে সেই জ্ঞানটি নিয়ে আমাদের হজ যাত্রা করা উচিত। তাহলে আমাদের হজে ডায়াবেটিস জনিত জটিলতাগুলো অনেকাংশে কমে আসবে। জি, ধন্যবাদ। ডক্টর তানজিনা জান্নাত শাম্মী, আপনার কাছে একটু জানতে চাই, এই যে জটিলতার কথা বা হজের ক্ষেত্রে যে ডায়াবেটিস জনিত সমস্যাগুলো হয় সেই সম্পর্কে একটু জানতে চাই। হজ হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি এবং হজ মুসলমানদের জন্য খুবই আবেগের একটি জায়গা। তো প্রতি বছরই বাংলাদেশ থেকে একটা বিশাল সংখ্যক পরিমাণ মানুষ হজে যায় এবং বাংলাদেশে একটা বিশাল সংখ্যক মানুষ যারা হচ্ছে ওই বয়স্ক অ্যাডাল্ট এইজেই হচ্ছে হজে যায় এবং এই অ্যাডাল্ট পপুলেশনের ম্যাক্সিমাম হচ্ছে মাল্টিপল কোমরবিডিটিস থাকে, ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে। এবং স্পেসিফিক্যালি আজকে যেহেতু হরমোন বার্তা বিষয়ক অনুষ্ঠান এবং আমি ডায়াবেটিস নিয়ে একটু বেশি কথা বলবো, সো ডায়াবেটিস রোগীদের হজের যাওয়ার সময় হজে অনেক ঝুঁকি থাকে, মাল্টিপল হেলথ রিস্ক থাকে। এগুলোর মধ্যে প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে তাদের, যেহেতু আমরা জানি যে ওখানে খুব হট একটা ওয়েদার থাকে, তো পানি শূন্যতা এটা একটা প্রধান একটা হেলথ রিস্ক দেখা যায়। আর সাথে হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া হয়। অনেক সময় দেখা যায় যে অনেক বিজি একটা শিডিউল থাকে সারাদিনের, খাবার ফুড ইনটেকটা ঠিকমতো হয় না, হাইপোগ্লাইসিমিয়া দেখা দেয়। আবার হচ্ছে যে দেখা যায় যে ওই বিজি শিডিউলের জন্য দেখা যায় যে ওনার হয়তো ইনসুলিনের টাইমিং ছিল বা হচ্ছে ওষুধের টাইমিং ছিল, সেটা নিতে উনি ভুলে গেল, তখন হচ্ছে যে মানে ওইটার অপোজিটটা হয়, হাইপারগ্লাইসিমিয়া হয়। আরেকটা হচ্ছে যে ফুড রিস্কও থাকে, অনেক খাটতে হয় আমরা জানি, তো ফুড রিস্কটাও অনেক বেশি দেখা যায়। আবার হচ্ছে দেখা যায় যে অনেক রোগীদের বা অনেক ডায়াবেটিস পপুলেশন যারা হজে যায় তাদের হচ্ছে ইনফেকশনের চান্সটাও একটু বেশি হয় ওখানে গেলে, ওই যে পানি শূন্যতার কথা বললাম। আবার হচ্ছে অন্য আরও অনেক যদি কোমরবিডিটি থাকে, সাথে হচ্ছে কার্ডিয়াক প্রবলেমগুলো একটু বেশি দেখা যায়। কিন্তু ডায়াবেটিস রোগীদের বিশেষ করে হচ্ছে আমাদের মেইন প্রবলেমগুলো যেগুলো হয়, যেটা হচ্ছে যে হাইপোগ্লাইসিমিয়া আর হচ্ছে সুগার বেশি বেড়ে যাওয়া, ইনফেকশন, পায়ের মানে ফুট রিস্কগুলো, এগুলোই আসলে আমরা বেশি দেখতে পাই আর কি। আমি ডক্টর আশরাফ আপনার কাছে আবার একটু জানতে চাচ্ছি যে এই যে রিস্কগুলো হচ্ছে, এই রিস্কগুলো নিশ্চয়ই আগেও দেখা গিয়েছে বিভিন্ন সময় হজের ক্ষেত্রে। তো এই ধরনের জটিলতায় সাধারণত কী ধরনের রোগী আক্রান্ত হয়?
আপনার অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই। এই ধরনের জটিলতা সাধারণত কোমরবিড কন্ডিশন নিয়ে যখন আসছেন তারা আসলে মাল্টিপল প্যাথোলজি নিয়ে হজ যাত্রা করেন। তো সেই ক্ষেত্রে যারা খুব ওয়েল কন্ট্রোল না, যারা প্রি প্ল্যান না, যারা ওইখানে যে হজ একটা অবশ্যই একটি আর্থিকের সাথে শারীরিক একটি পরিশ্রমের কাজ, তাহলে যারা যদি সেই পরিমাণ প্রস্তুতি নিয়ে যাচ্ছেন না তাদের ক্ষেত্রে জটিলতাগুলো বেশি হচ্ছে। কিন্তু যারা খুব ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছেন তারা সেই জটিলতাগুলো নিরসন করে অথবা মোকাবেলা না করেই তারা খুব সুন্দরভাবে হজ সম্পন্ন করে আসতে পারছেন। তো এই জন্য আমার মনে হয় এইসব জটিলতা নিয়ে যারা আসছেন, আমাদের যে হজ ক্যাম্পের আগে যে স্বাস্থ্যসেবা চেক আপ, সেখানে যদি তারা খুব ইন্টেন্সিফাইড নলেজগুলা ডিসিমিনেট হয় এবং যে সবাই যদি সেগুলা প্রস্তুতি নিয়ে এসে যান, তাহলে আমার মনে হয় আমাদের যে হজে যে ধরনের ক্যাটাস্ট্রফিক ইভেন্টগুলো হয়ে থাকে সেগুলো আমরা অনেকাংশে প্রিভেন্ট করতে পারবো। জি, সেই ক্যাটাস্ট্রফিক ইভেন্টগুলোর ব্যাপারে একটু যদি আমাদের দর্শককে ধারণা দেন। প্রথমে যে জিনিসগুলো হচ্ছে, যেটা হচ্ছে যে আমরা যে প্রথমে ফুড হ্যাবিটটা, একটা পবিত্র স্থানে যে আমরা অনেক কিছু খাবার আছে যেসব খাবারগুলো আমাদের প্রচুর ডায়াবেটিক রোগীর জন্য ঝুঁকিপূর্ণ, সেই সব খাবারগুলো আমরা খুব সহজে নিয়ে যাই। প্রথমে জিনিসটি যদি হয় ঠান্ডা পানি, আমরা প্রথম যখন তাওফে যাই খুব তৃষ্ণার্ত থাকে, এসে ঠান্ডা পানি আমরা পান করে ফেলি, যে আমাদের ভিতর এবং বাইরের তাপমাত্রার সাথে সামঞ্জস্য হচ্ছে না, তখন সহজে আমরা ঠান্ডাজনিত রোগগুলোয় আক্রান্ত হয়ে যাই। যেহেতু ডায়াবেটিস পেশেন্ট মানেই ইমিউনো কম্প্রোমাইজ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা নর্মাল মানুষের থেকে কম থাকে, সেহেতু তারা ওই প্রথমে এসেই ঠান্ডাজনিত রোগে ভুগেন। দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, খেজুর, জুস এবং বিভিন্ন ফল ভক্ষণের কারণে এবং তার ইউজুয়াল যে ওষুধ অথবা ইনসুলিন সেটা অ্যাসকেপ করার কারণে তাদের অতিরিক্ত পরিমাণে রক্তে শর্করা বেড়ে যায় এবং তার পরবর্তীতে জটিলতাগুলো উনি আনকন্ট্রোল ডায়াবেটিস নিয়ে আমাদের চিকিৎসা কেন্দ্রগুলোতে শরণাপন্ন হন। দ্বিতীয় আরেকজন আছেন, আরেক দল আছেন যারা ওষুধ নিচ্ছেন কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন, খাবারটা খাচ্ছেন না, অনেক হাঁটা লাগে, যেমন বিভিন্ন আবাসস্থল থেকে আমাদের হজের যে কাবা বায়তুল্লাহ শরীফ অনেক দূরত্ব, তখন অনেক সময় তারা পানি শূন্যতা এবং হাইপোগ্লাইসেমিয়াতে ভুগছেন। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তাপদাহর মাধ্যমে হিট স্ট্রোক, হিট এক্সহস্টন এবং হিট ক্র্যাম্প, লেগ ক্র্যাম্পের মাধ্যমে এই জাতীয় জিনিসগুলো আসছেন এবং অনেকে নিউরোপ্যাথি থাকে, ফুট আলসার ডেভেলপ করছেন এবং পাজনিত ঘায়ের প্রদাহগুলো অনেক তীব্র মাত্রায় সংক্রমণ নিয়ে ওনারা ক্যাম্পগুলোতে চিকিৎসার জন্য আবার শরণাপন্ন হচ্ছেন। ধন্যবাদ। ডক্টর তানজিনা, আপনার কাছে একটু জানতে চাই, বিভিন্ন ধরনের জটিলতা হচ্ছে এবং তার আগে যারা হজের জন্য প্রিপারেশন নিচ্ছিল তাদেরকে বলা হয় যে আপনারা স্বাস্থ্যসেবা নেন, আপনারা ফুল চেক আপ করুন। তো সাধারণত এই ধরনের রোগীদের কি কি প্রস্তুতি নেওয়া উচিত? প্রথমেই বলতে চাই, হজ যখন একজন ডায়াবেটিস রোগী বা একজন যখন যে লোক হজে যাওয়ার প্ল্যান করবেন তার যদি আগে থেকে মানে ডায়াবেটিস থাকে, তাহলে উনি অবশ্যই তো ওনার পূর্ব নির্ধারিত যে শিডিউল, যে ওনার ফ্লাইট যে তারিখ, সেই তারিখের কমপক্ষে 1 মাস আগে উনি একজন অবশ্যই এন্ডোক্রাইনোলজিস্ট অথবা একজন ফিজিশিয়ানের সাথে উনি অবশ্যই পরামর্শ গ্রহণ করবেন। এখন সেই পরামর্শগুলো আমরা যেগুলো পরামর্শ দিয়ে থাকি সেটা হচ্ছে যে প্রথমে আমরা বলে থাকি যে একটা ফুল হচ্ছে একটা ফিজিক্যাল চেক আপ প্লাস হচ্ছে কিছু আমরা ল্যাব পরীক্ষা, হ্যাঁ, যাতে ওনার হজের আগে ওনার ব্লাড সুগারটা কীরকম নিয়ন্ত্রণে আছে ওইটা আমরা দেখতে চাই। যদি ওইটা নিয়ন্ত্রণে না থাকে তাহলে আমরা আগে থেকেই কিছু ওষুধ দিয়ে তাহলে হচ্ছে ওনার ওইটা যাতে ওই টাইমের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে সেটার একটা আমরা ব্যবস্থা নিই, সেরকম মেডিকেশন দিয়ে থাকি। আর কিছু হচ্ছে যে আমরা ওনাকে কিছু হজ যাওয়ার আগে কিছু ভ্যাকসিনেশনও ব্যবস্থা অ্যাডভাইস করা হয়, যাতে হচ্ছে ওখানে গিয়ে কিছু ইনফেকশনের চান্স যাতে কম থাকে। এছাড়াও আমরা কিছু জেনারেল অ্যাডভাইস ওনাদেরকে দিয়ে থাকি যে আপনার অবশ্যই ওখানে যাওয়ার সময় আপনি অবশ্যই একটা গ্লুকোমিটার সাথে নিয়ে যাবেন, যাতে হচ্ছে ওনার যখন খারাপ লাগবে তখন হচ্ছে সাথে সাথে উনি ওনার রক্তের সুগারটা চেক করে উনি এটা সেই অনুযায়ী উনি নিতে পারেন। আর প্রপার আমরা একটা ডায়াবেটিক এডুকেশন বা ওনাকে একটা শিক্ষা দিয়ে থাকি, যাতে হচ্ছে উনি বুঝতে পারে যে কখন ওনার হাইপোগ্লাইসিমিয়ার সিমটমগুলো দেখা যাচ্ছে, যে ওনার বুক ধরফর করছে বা ঘাম হচ্ছে, বা কখন ওনার হচ্ছে সুগার বেড়ে যাচ্ছে এরকম, বা এগুলো ওনাকে একটা মানে ওনাকে এই বিষয়ে একটা কাউন্সিলিং আমরা দিয়ে থাকি, যাতে উনি বুঝে নিজেরটা নিজে করতে পারে। মেইনলি হচ্ছে হজে যাওয়ার পূর্বে আমরা যারা ফিজিশিয়ান এবং এন্ডোক্রাইনোলজিস্ট আমরা এটাই রোগীদের বলে থাকি যে যাতে নিজের সচেতনতা এবং নিজেরটা পদক্ষেপ নিয়ে ওনারা একটা সুষ্ঠুভাবে উনি যাতে হজটা পালন করতে পারে। আমরা দেখি যে
বিভিন্ন ধরনের রোগী রয়েছে, ডায়াবেটিক রোগী, যারা এই রমজান মাসে তাদের ডায়াবেটিক ঔষধের ক্ষেত্রে একটু পরিবর্তন ঘটায় এবং ঠিক তার পরপরই তারা হজের প্রিপারেশনে চলে যায় এবং এই সময়টায় কেউ ইনসুলিন নিতে চায় না এবং ইনসুলিন যদি আগে থেকে গ্রহণ করে তারা ওটা বাদ দিতে চায়। তো এই যে পরিবর্তনটা এবং তারপরে আবার নতুনভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এই সময় কি ধরনের প্রিপারেশন নিলে পরবর্তীতে নিয়ন্ত্রণ রাখাটা সহজ? আসলে যারা আমাদের মুসলমান আছে তাদের জন্য দুইটা পিলার, একটা হচ্ছে রোজা আর একটা হচ্ছে হজ, এবং দুইটার কিন্তু দুই প্যাটার্নের। যেমন আমরা রমজান মাসে আমরা যেমন সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত 18 ঘন্টা, যদিও আমরা আরও আগে নির্ধার জ্ঞাপন করি, কিন্তু 18 ঘন্টা খাবারটা কনভার্ট হয়ে যাচ্ছে ইফতারে 6টা থেকে ভোর 4টা, 8 ঘন্টায়। তাহলে আমি যে 3 বার ওষুধ নিতাম সেটা কনভার্ট হয়ে যাচ্ছে মাত্র 8 ঘন্টায়। তাহলে সেইখানকার যে জীবনযাত্রা সেটার সম্পূর্ণ একটা ভিন্ন রূপ জীবনযাত্রা হচ্ছে আমাদের হজ যাত্রায়। হজ যাত্রায় কিন্তু আমাদের শারীরিক পরিশ্রমটা অনেকটুকু হচ্ছে, দীর্ঘক্ষণ খাওয়ার সাথে সাথে দীর্ঘক্ষণ আমাদের পথ চলা করতে হচ্ছে এবং বিভিন্ন আনুষ্ঠানিকতাগুলো করতে হচ্ছে, যেটা রমজানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বিশ্রাম নিতে পারি। তো সেইখানে জীবনযাত্রা প্রণালীতে এবং ওষুধের মধ্যে সমন্বয় সাধনটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য রোগীকে নিজে শিখিয়ে দেওয়া যে আপনার ডায়াবেটিস আপনি নিয়ন্ত্রণ করবেন, কীভাবে সমন্বয় করতে হবে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। সেখানে কিভাবে আপনি এই দীর্ঘ হজ যাত্রা 40টা দিন, কারো কারো যদি কম থেকে, এই দীর্ঘ যাত্রা কী পরিমাণ ওষুধ আপনি নেবেন, ডেইলি কতটুকু ওষুধ লাগে, সেই ওষুধের পরিমাণটা নির্ণয় করে সেই সম পরিমাণ ওষুধ আপনি নিয়ে যাওয়া, ইনসুলিনের ক্ষেত্রে সেই পরিমাণ ইনসুলিন আপনার ডেইলি ডোজের হিসাব করে সেই পরিমাণ ইনসুলিন নিয়ে যাওয়া, কিভাবে আপনি ইনসুলিনকে কার্যকরভাবে সংরক্ষণ করবেন, বিমানে কিভাবে নেবেন, আপনি যে হজের আনুষ্ঠানিকতার সময় কিভাবে ইনসুলিনটা প্রিজার্ভ করবেন, আপনি যে আবাসস্থলে থাকবেন সেভাবে কীভাবে করবেন, খাওয়ার হ্যাবিটটা কীভাবে হবে, কীভাবে আপনি গ্লুকোজ মনিটরিং করবেন, কীভাবে আপনি হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করবেন, সেই সমস্ত কীভাবে পায়ের যত্ন নেবেন, কীভাবে তীব্র তাপদাহ থেকে নিজেকে রক্ষা করবেন, সেসব সব কিছুগুলো কিন্তু তাকে মেডিকেল এডুকেশনের মাধ্যমে যথাযথভাবে একজন এন্ডোক্রাইনিস্ট প্রশিক্ষণ দিয়ে তাকে সেভাবে অভ্যস্ত করে দেন। সুতরাং এটা খুবই জরুরি যে আমাকে দুইটা বিপরীতমুখী সিচুয়েশনের জন্য যে প্রবণতা, যে ওষুধগুলো বাদ নেওয়া, ইনসুলিন নিয়ে আসা, সেটা রোগীকে বুঝে দেখা যে আপনার জন্য যেটা প্রয়োজন সেটাই আপনাকে নিতে হবে। এটা কোনো কিছু ইনসুলিন নিলেও সেটা নিয়ে সুস্থভাবে হজ সম্পন্ন করা সম্ভব এবং ওষুধ খেয়েও সম্ভব। তাহলে যে যেটাতে আছেন তার টার্গেট গ্লাইসেমিক গোল অ্যাচিভ করার জন্য যেটা দরকার সেটাকে কীভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন সেই শিক্ষাটা উনি নিয়ে যাবেন, এবং কীভাবে মনিটর করতে পারেন, কীভাবে উনি এই স্ট্রাগলগুলোকে ওভারকাম করে হজ সম্পন্ন করতে পারেন, সেই মেডিকেল এডুকেশনটা হজ যাওয়ার আগেই তাকে প্রস্তুতি নিতে হবে। জি, ধন্যবাদ। ডক্টর তানজিনা, আপনার কাছে একটু জানতে চাই, এই যে রোগীরা আসছে এবং হজের জন্য তারা প্রিপারেশন নিচ্ছে, এই প্রিপারেশন পিরিয়ডটা সাধারণত কতদিন হওয়া উচিত যাতে একটা ফুল গ্লাইসেমিক কন্ট্রোলে আসতে পারে? কমপক্ষে 1 মাস, মানে যেটা ফ্লাইট শিডিউল থাকবে সেই শিডিউলের কমপক্ষে 1 মাস আগে আমরা অবশ্যই বলবো যে আপনি অবশ্যই এন্ডোক্রাইনোলজিস্ট বা হচ্ছে যে ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করবেন। এবং হচ্ছে কারণ অনেক সময় দেখা যায় যে আপনি যেটা বললেন রোজা পরবর্তী এবং হজ খুব অল্প একটা গ্যাপ থাকে, তো ওই সময় দেখা যায় যে ওষুধ যদি আমি চেঞ্জও করি, অনেক সময় ওষুধ ওটা বডিতে অ্যাডজাস্ট হচ্ছে কিনা সেটা যাতে আমি দেখতে পারি, ওই অনুযায়ী আসলে 1 মাস আগে কমপক্ষে হচ্ছে ভিজিট করা উচিত। আর প্রত্যেকটা পেশেন্ট আসলে হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড। আমি হচ্ছে একটা ট্রিটমেন্ট প্ল্যান আমি দিলাম যে এটা ঠিক আছে, এটা সবার ক্ষেত্রে একরকম হবে না। একজন ডায়াবেটিস পেশেন্ট উনি হচ্ছে ইনসুলিন নিচ্ছে, আরেকজন ডায়াবেটিস পেশেন্ট সে ওরাল মেডিকেশন নিচ্ছে। তো যিনি ইনসুলিন নিচ্ছে ওনার জন্য আমার কিছু এক্সট্রা অ্যাডভাইস থাকবে, যিনি ওরাল মেডিকেশন নিচ্ছে ওনার জন্য আমার অন্যরকম অ্যাডভাইস থাকবে। সুতরাং প্রতিটা পেশেন্টই হচ্ছে যে ইন্ডিভিজুয়ালাইজড, ওইটা চিন্তা করে প্রত্যেকটা পেশেন্টের ইন্ডিভিজুয়ালি হচ্ছে ডক্টরকে ভিজিট করে সেই অনুযায়ী হচ্ছে পরামর্শ গ্রহণ করা উচিত। কথা হচ্ছে ডায়াবেটিক রোগীদের হজ যাত্রা নিয়ে, যেখানে শুনছিলাম যে কি কি প্রিপারেশন আগে থেকে গ্রহণ করা উচিত। তো এই প্রিপারেশনটা যদি হজের সময় পর্যন্ত নিতে হয় তাহলে আগে থেকে কি কি করতে হবে বা নিয়ন্ত্রণে রাখার উপায়গুলোর সাথে একটু জানতে চাই আপনার কাছেই। আগে থেকে যখন আমরা ডায়াবেটিক এডুকেশনটা দিয়ে থাকি তখন থেকে আমরা ফার্স্টে আমাদের টার্গেট থাকে ওইটাই যে পেশেন্ট যাতে হাইপোগ্লাইসিমিয়া বা হচ্ছে সুগার বেশি না হওয়া, এইসব দিকটা যাতে মেনটেন থাকে এবং উনি যাতে নিজের ডায়াবেটিস সম্পর্কে নিজে অবগত থেকে নিজে সেটা নিয়ন্ত্রণ করতে পারে। হ্যাঁ, তো আমরা যেটা সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ বলি বা হচ্ছে
নিজে থেকে ইনসুলিন নেওয়ার প্রশিক্ষণটা বলি, এগুলো যাতে নিজে নিজে উনি ওখানে করতে পারে সে ব্যাপারে আমরা ওনাকে একটা ডায়াবেটিক এডুকেশন দিয়ে থাকি। সেটা একদম হজে যাওয়ার বিফোর গোয়িং টু হজ, মানে বিফোর ট্রাভেল, ডিউরিং ট্রাভেল, এবং হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে হজ শেষেও দেখা যায় যে অনেক রকমের মানে অনেক টায়ার্ড থাকে হজিরা যখন দেশে ফিরে আসে, যাতে আমরা যাওয়ার আগে ওভাবেই বলে দিয়ে থাকি যে আপনি হজ শেষ করে অবশ্যই আবার আমাদের সাথে ভিজিট করবেন। আর হচ্ছে যে যেসব পদক্ষেপগুলো নেওয়ার কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আগে থেকে ওনাকে বলে রাখবো যাতে উনি ইনসুলিন বা মেডিকেশন যেটা নিবে সেটা যাতে টাইমলি নেয়। উনি যদি হাইপোগ্লাইসিমিয়া যদি ফিল করে তাহলে যাতে উনি এক্সট্রা খেজুর রাখতে পারে বা ফ্রুট জুস ওখানে অ্যাভেলেবেল থাকে, ওটা একটা হাফ গ্লাস ফ্রুট জুস খেয়ে নিল বা হচ্ছে এক্সট্রা খেজুর খেয়ে নিল। আর উনি যদি নিজে ব্লাড সুগার মনিটরিং করে দেখে যে ওনার রক্তে শর্করার পরিমাণ বেশি রয়েছে তাহলে হচ্ছে উনি এক্সট্রা ডোজ ইনসুলিন নিয়ে নিতে পারে। ফুড রিস্ক হচ্ছে একটা মেজর একটা রিস্ক হয় ওখানে ডায়াবেটিস পেশেন্টদের ওখান থেকে আসার পরে। তো এই ব্যাপারে যাতে উনি সতর্ক থাকে এবং ওয়েল ফিটেড শুজ, মানে যাতে একটা আরামদায়ক উনি জুতা ব্যবহার করে এবং হচ্ছে আরামদায়ক মোজা, এবং যেটা হচ্ছে যাতে ওনার পায়ে কোনো রকম ইনজুরি না হয় বা ডায়াবেটিক ফুড যাতে ভবিষ্যতে না হয় সে ব্যাপারে ওনার সতর্কতা অবলম্বন যাতে উনি করতে পারে সে ব্যাপারে আমরা শিক্ষা দিয়ে থাকি। ডক্টর আফসার আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই যে ইনসুলিন নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে ইনসুলিন নিব, ইনসুলিনগুলো কিভাবে নিব এবং ইনসুলিনগুলো সংরক্ষণ কিভাবে করব, তা আসলে কিভাবে করতে হবে সেই বিষয়টি একটু জানতে চাই। ধন্যবাদ রেশমা, এটা একটা খুব প্র্যাকটিক্যালি গুরুত্বপূর্ণ বিষয় যে ইনসুলিনগুলো আমরা জানি যে তাপমাত্রা খুব সেন্সিটিভ, যদি খুব অধিক কমে যায় এবং অধিক বেড়ে যায়, প্রোটিন ডিন্যাচুরেশন হয়ে যায়, তাহলে আপাত দৃষ্টিতে দেখতে একই রকম হলে এর কার্যকারিতা হীনতা হয়ে যায়, কর্মক্ষমহীনতা হয়ে যায়। সেই জন্য ইনসুলিন প্রিজার্ভ করে কীভাবে নিয়ে যেতে হয় এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। সাধারণত প্রত্যেকটা হরমোন বিশেষজ্ঞ বা ফিজিশিয়ান ডায়াবেটিক রোগীকে কীভাবে তার ওষুধপত্র নিয়ে সুস্থভাবে সেগুলো ইফিকেসি সহ ইউজ করতে পারবেন সেই শিক্ষাটা দিয়ে থাকেন। সাধারণত প্রথম যে জিনিসটা হচ্ছে ইনসুলিন খেতে আমাদেরকে ঠিক করতে হবে আমরা যে ডিউরেশনে হজ থাকবো সেই ডিউরেশন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন আমাকে নিয়ে যেতে হবে এবং তার চেয়ে কিছু অধিক পরিমাণে ইনসুলিন আমাকে নিয়ে যেতে হবে। সেই হিসেবে আপনি ডেইলি সাধারণত যে পরিমাণ ইনসুলিন ডোজ দেই সেইটাকে ক্যালকুলেশন করে একজন ডাক্তার বলে দিতে পারেন যে আপনার এই সময়ের মধ্যে এতখানি ইনসুলিন লাগবে। ইনসুলিন নেওয়ার সময় প্রথমে দেখে নিতে হবে সেটার মেয়াদ আছে কিনা, আমি যে ডিউরেশনে হজ করব সেই ডিউরেশনে সেই ইনসুলিন মেয়াদ আছে কিনা। একটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন, মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন। তারপরও আসছে সেটাকে আমি কিভাবে কর্মক্ষম মানে ইফেক্টিভ ইনসুলিন হিসেবে আমি ব্যবহার করতে পারবো। সেখানে টেম্পারেচার একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন একটা আছে সংরক্ষণের সময় কীভাবে সংরক্ষণ করব এবং আরেকটা হচ্ছে ব্যবহারের সময় কীভাবে সংরক্ষণ করব। সংরক্ষণের সময় সাধারণত আমরা 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা 36 থেকে 45 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার আমরা প্রিজার্ভ করি। ফ্রিজের নন ফ্রোস্ট অংশ আমরা দিই। সবাই খেয়াল রাখতে হবে যখন আমরা প্রিজার্ভ করবে ডাইরেক্ট যাতে আমার বরফ বা ঠান্ডার কন্ট্যাক্টে যাতে ইনসুলিন না আসে, যাতে প্রোটিন ডিন্যাচুরেশন না হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে আমি যখন ইউজ করব তখন আমার রুম টেম্পারেচারে লাগবে 15 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা 59 থেকে 86 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে। তো এইটা রুম টেম্পারেচার আমি ইউজ করব। যখনই আমি সেটা ইউজ করব আমাকে দেখব সেই টেম্পারেচারটা যাতে মেনটেন হয়। এই সময়ের মধ্যে রিজার্ভ থেকে কীভাবে ইউজ যায়, বিশেষ করে বিমানের ক্ষেত্রে আমি সেই হজের জিনিসগুলো অনেকে আমরা অজ্ঞতাবশত আমরা কেবিন লাগেজের পরিবর্তে লাগেজ ক্যারিয়ার আমরা দিয়ে দিই, সেখানে টেম্পারেচার কিন্তু মেনটেন হয় না। সেই জন্য হজের যেসব জিনিসগুলো টেম্পারেচার সেন্সিটিভ সেই সব জিনিসগুলো অবশ্যই আমাদের হ্যান্ড ক্যারিয়ার লাগেজে নিতে হবে এবং সেটার জন্য অনেক কুলিং বক্স আছে যেটা 2 থেকে 6 ঘন্টা পর্যন্ত আমাকে সেই টেম্পারেচার রাখতে দিবে। যদি সেরকম কুলিং ব্যাগস অ্যাভেলেবেল না হয় ঠান্ডা পানির বোতলে ভরে সেটা যদি আমি পলি ব্যাগ দিয়ে ভিজিয়ে রাখি যাতে আমার ক্লোজ বরফের সান্নিধ্যে না আসে, সেভাবেও কিন্তু আমি আমার যাত্রাপথে সেটা নিতে পারি। ব্যবহার করার সময় আমি যতটুকু ব্যবহার করব তখন সাথে সাথে এটা ব্যবহার করে ফেলতে হবে। আমি কোনো অংশ সিরিঞ্জে নিয়ে সেটা পরে ব্যবহারের জন্য রাখা যাবে না। সাধারণত যেসব বোতল মুখ খোলা হয়, যারা কলম ইউজ করে থাকেন তাদের ক্ষেত্রে এবং যারা বোতল ইউজ করে থাকেন তাদের 28 থেকে 30 দিন পর্যন্ত মুখ খোলার পর কার্যকারিতা থাকে। তাহলে সেই জিনিসটা আমাকে মনে রাখতে হবে যে আমি যখন বোতলটা ভায়ালটা ওপেন করেছি তার থেকে আমার কতদিন পর্যন্ত এটা কার্যকারিতা থাকবে।
এই জিনিসগুলো পরে আমাকে প্রথম যে জিনিসগুলো প্রিজার্ভেশন পরে দেখতে হবে যে আমরা অনেক সময় ক্যারি করি এহরামে কাপড়ের সাথে লাগিয়ে থাকি, সেটা চিন্তা করতে হবে যে আমরা কিন্তু যে টেম্পারেচার থাকি সৌদি আরবে আপনারা জানেন খুব গত বছর খুব উষ্ণ সময় গিয়েছে এবং অধিকাংশ মানুষের যে প্রাণহানি ঘটনা ঘটেছে সেগুলো সব তীব্র তাপদাহের কারণে। তাহলে আমরা যখন এহরামের কাপড়ের সাথে ইনসুলিন রাখবো তখন কিন্তু সেটা কার্যকারিতা থাকবে না। সেই জন্য আমরা নেওয়ার সময় আমরা খেয়াল করতে হবে আমি কতটুকু সময় কতক্ষণ আমি যাত্রাপথে যাচ্ছি কখন আসবো। তাহলে শুধু যদি প্রয়োজন পড়ে আমাকে কুলিং বক্সে করে সেই ইনসুলিনটা সেই সময় যাত্রাপথে সেভাবে আমাকে প্রিজার্ভ করে ব্যবহারের জন্য নিতে হবে। ধন্যবাদ। ডক্টর তানজিনা, আপনার কাছে একটু জানতে চাই, খাবারের ব্যাপারটা বারবার এসেছে যে কিছু কিছু খাবারের কারণে ডায়াবেটিক জটিলতা বেড়ে যাচ্ছে বা নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলছে। তো কি কি ধরনের খাবার আসলে খাওয়া উচিত, কি কি ধরনের খাবার পরিহার করা উচিত এই সময়? আসলে হচ্ছে ব্যালেন্স ডায়েট, যেটা আমরা যখন উনি দেশে ছিলেন তখনও যেরকম আমরা একটা ডায়েটারি অ্যাডভাইস দিয়েছি, আমরা চেষ্টা করব এবং বলবো ওনাকে যে উনি যাতে ওখানে সেরকম একটা ডায়েট উনি মেনটেন করে থাকে, মানে যেটা আমরা 6 টাইম বলে থাকি প্রত্যেকটা পেশেন্টের জন্য। তো সেই টাইমিংটা যাতে উনি যতটুকু পারে উনি যাতে ওটা মেনটেন করে। আর হচ্ছে যখন এক্সট্রা যাতে উনি ওখানে যেহেতু ফ্রুট জুস বা এক্সট্রা যাতে উনি চিনিযুক্ত খাবার যাতে উনি না খেয়ে ফেলে, ধরেন ওনার ওখানে খেজুর বা জুস এগুলো যাতে বেশি খেয়ে ফেলে হচ্ছে সুগারটা বেড়ে যেতে পারে, এগুলোর দিকে যাতে একটু এগুলো থেকে যাতে একটু বিরত থাকে এটা। আর হচ্ছে ব্যালেন্স ডায়েট, যে সকাল দুপুর রাত এবং হচ্ছে মিড টাইম যে স্ন্যাক্সগুলো ওগুলো যাতে উনি ওনার টাইম যেটা আমরা ডায়াবেটিক এডুকেশন যাওয়ার আগে দিয়ে থাকবো সেই রকমভাবে ডায়েট যদি উনি মেনটেন করতে পারে তাহলে হচ্ছে যে সুস্থভাবে আসলে হজ পালন করাই সম্ভব। ডায়াবেটিক রোগীদের দুটি শব্দ খুব ভয়ের কথা, একটি হচ্ছে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া, আবার হাইপারগ্লাইসেমিয়া। কখনো ডায়াবেটিক মানে সুগারটি কমে যাচ্ছে, কখনো বেড়ে যাচ্ছে। যদি এরকম একটি অবস্থা হয় হজের মধ্যে তাহলে কি করণীয়? দেখুন, প্রতিটা একটা পেশেন্টের তার ডায়াবেটিক নিয়ন্ত্রণের উভয় পর্যায়ে মানে এই দুটি সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। কখনো কখনো হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, কখনো কখনো হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে। আমাদের প্রথমে জিনিসটা দেখতে হবে ইমিডিয়েট আমাদেরকে ম্যানেজমেন্ট করা। সেই ইমিডিয়েট ম্যানেজমেন্টের সাথে সাথে আমি এটা আসছি, তার আগে আমাকে দেখতে হবে কী কারণটা আমার এই হাইপো বা হাইপারে পর্যবেসিত করছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সমন্বয়হীনতা, আমার খাবারের সাথে পরিশ্রম বা ওষুধের সমন্বয়হীনতা। যদি প্রথমেই আমরা বলি সেই প্রাচীন কথা, ডায়াবেটিস ইজ অলওয়েজ ইকুইভ্যালেন্ট টু 3D, ডায়েট, ডিসিপ্লিন, ডাক্তার। যদি খাবার, নিয়ম এবং ওষুধ এই তিনটা সমন্বয় যদি হীনতা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের হাইপো বা হাইপারগ্লাইসেমিক ইভেন্ট হবে। তাহলে সবচেয়ে ভালো খাবার কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 ভাগের 1 ভাগ খাবার খেতেন, 1 ভাগ খালি রাখতেন, 1 ভাগ পানি দ্বারা পূর্ণ করতেন। মানে কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সে পবিত্র বাণী থেকে যদি আমরা চিন্তা করি যে খালি রেখে উঠে যাওয়া মানে কি, আপনি ক্ষুধা রেখে উঠে যেতে হবে, তার মানে পূর্ণ মাত্রা আপনি খেতে পারবেন না। তাহলে আপনি যে 3 বারে খাচ্ছেন সেই খাবারটাকে যদি আপনি 6 বারে ভাগ করে খান তাহলে কিন্তু আপনার হাইপো হাইপার গ্লাইসেমিয়া হবে না। তাহলে এই যে হাইপো হাইপার গ্লাইসেমিয়া এটা কিন্তু খাদ্যাভ্যাসের পরিবর্তনের জন্য হয়ে থাকছে। তাহলে আমি যখনই যেখানে যাই আমাকে মনে রাখতে হবে আমি ঢাকা শহরে যেরকম আমি ডায়াবেটিক রোগী, আমি মক্কা হেরেম শরীফেও কিন্তু ডায়াবেটিক রোগী। তাহলে সব জায়গায় কিন্তু আমার নিয়ম একই রকমভাবে আমাকে পালন করতে হবে যদি আমি শারীরিকভাবে সুস্থ থেকে যথাযথভাবে হজ সম্পন্ন করতে চাই। তাহলে প্রথমে হচ্ছে আমার খাদ্যাভ্যাসের জিনিসটা 6 বেলা খাবারটা আমার মক্কায় হজ করতে গেলেও সেটা আমাকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, সেটা আমার বুঝতে হবে আমি যে কাফেলার সাথে যাচ্ছি সেই কাফেলার জিম্মাদারকে জানাতে হবে যে আমি একজন ডায়াবেটিক রোগী এবং আমার খাবারটা সেভাবে ব্যবস্থা করতে হবে। অথবা বাংলাদেশ থেকে বিকল্প উপায় তার হালকা জাতীয় খাবার যে স্ন্যাক্স টাইমের খাবারগুলো সেগুলোর সাথে করে নিয়ে যেতে হবে। আমি যদি নিয়মগুলো ঠিক রাখি তাহলে কিন্তু আমার গ্লাইসেমিক ভ্যারিয়েবলটা হাইপো হাইপার হচ্ছে না। 2 নম্বর যে জিনিসটা হচ্ছে ওষুধের সাথে সমন্বয়। আমি এখন ওষুধ নিচ্ছি, নেওয়ার পরে দেখা হলো যে আমি একটা খুব তাড়াহুড়ো করে সবার সাথে চলে যাচ্ছে, খাবারটা খাইনি। তাহলে দেখেন আমার কিন্তু ওষুধের কার্যকারিতা শুরু হয়ে গেছে, কিন্তু খাবার যদি না পাই আমি কিন্তু আমার ইউজুয়াল ডোজে যেটা অন্যদিন স্বাভাবিক খাবার খেয়েছি সেই খাবার কিন্তু আমি হাইপো হয়ে যেতে পারি। তাহলে এখানে আমাকে খেয়াল করতে হবে আমি যেহেতু ওষুধ নিয়েছি সে ওষুধের আনুপাতিক হারে খাবার কিন্তু আমাকে খেতে হবে। তাহলে আমি যখনই যাব, বিশেষ করে তাওয়াফের আগে, তাওয়াফের পরে, যে কোনো হাঁটার আগে পরে আমি কিছু হালকা স্ন্যাক্স খেয়ে নেব। ঠিক তদ্রূপভাবে যেটা আমাদের ডক্টর শাম্মী বললেন যে আমরা যে এক্সটেন্সিভ সুইট কন্টেনিং ফুড পাচ্ছি, প্রচুর পরিমাণ খেজুর যেটা গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড অনেক হাই,
আমরা কিন্তু পবিত্রতার নাম করে অনেক খেয়ে ফেলছি, কিন্তু এটা মনে রাখতে হবে আমাকে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারলে কিন্তু আমি যথাযথভাবে হজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে পারবো। তাহলে আমাকে সেলফ কন্ট্রোল করতে হবে, আমাকে কখন কতটুকু পরিমাণ খেতে হবে সেটা কিন্তু আমি ডায়াবেটিক এডুকেশন নিয়ে আসছি, সেটাকে পবিত্র নগরীতে এসে সেই নিয়মের কিন্তু অন্যথা আমাকে করা যাবে না। জি। তাহলে এই জিনিসগুলো যদি আমি খেয়াল করি, তাহলে আমি যদি খাবার, পরিশ্রম এবং ওষুধ তিনটাকে যদি আমি আমার ডায়াবেটিক শিক্ষার সাথে যদি সামঞ্জস্যপূর্ণ করে রাখতে পারি, তাহলে আমার মনে হয় অধিকাংশ হজযাত্রীরা নিরাপদে ডায়াবেটিস রোগ নিয়ে হজ সম্পন্ন করে আসতে পারবেন। আজকে কথা হচ্ছে ডায়াবেটিক রোগীদের হজ যাত্রায় বিভিন্ন ধরনের প্রস্তুতি, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান নিয়ে। পাশাপাশি আর কি কি সমস্যা হতে পারে সেই ব্যাপারগুলো। যেমন আমরা যে রোগীগুলোকে পাচ্ছি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে, সেখানে দেখা যাচ্ছে পায়ের সমস্যা কিন্তু প্রবল, যেটা স্বামী খুব সুন্দরভাবে বলেছেন। ইন এডিশন অফ দ্যাট, যে দেখা যাচ্ছে যে আমরা অভ্যস্ত না এহরামে কাপড় পরার সময়, তাহলে অনেক রকম পেশেন্ট আসেন যে এহরাম কাপড় খুব টাইট করে পরে আসেন, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদের মেরালজিয়া প্যারাস্থেসিয়া হয়, ল্যাটারাল কিউটেনাস নার্ভ অফ থাইয়ের উপর চাপের কারণে। যখন দেখা যাচ্ছে অনেক রোগী জামার হাতে পাথর নিক্ষেপ করতে যেতে পারে না, এত শুটিং শার্প স্ট্যাবিং পেইন হয়, যার কারণে তারা সেই সম্পূর্ণ করতে পারে না। তাহলে এহরামের কাপড় পরিধান করার ক্ষেত্রেও আমি যদি খুব বেশি টাইট করি, সাধারণত অনেক সময় এখানে অনেকে টাকা পয়সা রাখেন, বেল্ট ইউজ করেন, তাদের ক্ষেত্রে সেখানে একটু ফ্লেক্সিবিলিটি রাখতে হবে। বিশেষ করে ডায়াবেটিক রোগীকে পরামর্শ দিতে হবে এমনভাবে রাখবেন যাতে সেটা আপনাকে খুব চাপ দিয়ে না যায়। কারণ সৌদি আরবে কিছু ড্রাগ আছে যেটা এই কাজে ব্যবহৃত হয়, সেগুলো নিষিদ্ধ, আইন করে নিষিদ্ধ করা আছে। যেমন গাভালিন যেটা মেরালজিয়া প্যারাস্থেসিয়া ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। যেটা আমরা মৌখিকভাবে দিয়ে দিতে পারতাম, সেই সব রোগী চিকিৎসার জন্য তাদেরকে কিন্তু হাসপাতাল ছুটতে হচ্ছে হজের আনুষ্ঠানিকতা বাদ রেখেই। তাহলে এই জন্য এইসব জিনিসগুলোর ক্ষেত্রে তাকে সতর্ক থাকতে হবে, যাতে তাদের এরকম খুব পরা এহরাম কাপড় কীভাবে পরিধান করতে হবে সেই ব্যাপারেও কিন্তু তাদের সতর্ক থাকতে হবে। এবং যেটা উনি বলেছেন যে আসলে অনেক নিউরোপ্যাথিতে ভুগেন, যে আঘাত পাচ্ছেন বুঝতে পারছেন না, হঠাৎ করে দেখলেন যে পায়ে একটা বিশাল ক্ষত, কারণ কবে হয়েছে কীভাবে হয়েছে সেটা, তাহলে প্রতিদিন যে পা ইন্সপেকশন করা, কোনো আঘাত আছে কিনা, তাকে ওয়েল ফিটেড শু পরা, মোজা পরা, প্রচুর পরিমাণে হাইড্রেশন মেনটেন করা, ভেসলিন বা অন্য কিছু দেওয়া, তারপর হচ্ছে ব্যথা হলে সেখানে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে হজে প্রচুর পরিমাণে আমাকে হাঁটা লাগে, এবং এটা আমরা জানি মরুময় প্রান্তরে প্রচুর ছোটোখাটো পাথর আছে, যাদের দৃষ্টির ক্ষেত্রে একটু দৃষ্টির ক্ষেত্রে হ্রাস আছে, চোখে কম দেখেন, এবং পাথরে হোঁচট খেয়ে ব্যথা পাওয়ার সম্পূর্ণ খুবই বেশি, এবং এই ধরনের রোগী কিন্তু প্রচুর। তো এই ক্ষেত্রে আমাদেরকে রোগীদেরকে হজ যাত্রার আগে এই ধরনের সতর্কতামূলক জিনিসগুলো আমাদেরকে অবহিত করে দেওয়াটা এবং রোগীকে সেভাবে অভ্যস্ত হয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডক্টর শাম্মী, আপনার কাছে একটু আসলাম। আমরা দেখি যে অনেক মহিলা যাচ্ছে যারা হয় ডায়াবেটিসে আক্রান্ত অথবা আক্রান্ত নাও হতে পারে, এবং এক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে মাসিক, যে হঠাৎ করে যখন মাসিক শুরু হয় তাহলে কি করতে হবে, বা অনেকেই ভাবে যে শুরু হতে পারে এই কারণে আগে থেকে বিভিন্ন হরমোন জাতীয় ঔষধ গ্রহণ করছে এবং তারপরে হজে যাচ্ছে। ব্যাপারটি কতটুকু স্বাস্থ্যসম্মত এবং কি করতে হবে? ধন্যবাদ আপনাকে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই হজের সময় একটা বড় সংখ্যক রোগী এসে থাকে, মহিলা রোগী, যারা এই ব্যাপারে আমাদের কাছে পরামর্শ চায়। তো হচ্ছে এক্ষেত্রে আমরা বলবো যে আপনার নির্দিষ্ট সময়ে প্রায় আপনি 20 থেকে 1 মাস আগে আপনি চলে আসবেন অবশ্যই এ ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য। যাদের ওই নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানা থাকে যে আমার কখন মাসিক শুরু হতে পারে, ওসব রোগীদের ক্ষেত্রে বা ওসব মহিলাদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে হ্যাঁ, হরমোনাল মেডিকেশন নিতে পারে। তো আমরা 1 মাস আগে কেন বলছি, কারণ হচ্ছে যে কোনো হরমোনাল মেডিকেশনেরই বা কোনো মেডিকেশনের কিছু সাইড ইফেক্টস থাকে, তো এটা ওনার শরীরে অ্যাডজাস্ট হবে কি না, বা ওনার, কারণ এগুলো আমরা জানি এগুলোর সাইড ইফেক্ট হিসেবে অনেকে বমি বা মাথা ঘোরানো বা অনেক রকমের সমস্যা দেখা যায়, যাতে ওইটা বডিতে অ্যাডজাস্ট হতে পারে। এই জন্য আমরা বলে দিই যে আপনি একটু আগে আসবেন, আগে আসলে আমি আপনার মানে হরমোনাল মেডিকেশনটা আমি শুরু করতে পারবো, বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটা শুরু করতে পারবো, এবং সে অনুযায়ী উনি যতদিন পর্যন্ত উনি হজে থাকবেন ততদিন পর্যন্ত ওনার মাসিকটা বন্ধ থাকবে। এবং পরবর্তীতে হচ্ছে যে উনি যখন আবার চলে আসবে তখন হচ্ছে ওই
হরমোনাল মেডিকেশন বা যেটা উনি ওটা বন্ধ করে দিবেন। এই বন্ধ করার ক্ষেত্রে কি ডক্টরের পরামর্শ গ্রহণ করাটা জরুরি? বন্ধ করার ক্ষেত্রে অবশ্যই আবার এসে উনি ডক্টরের পরামর্শ গ্রহণ করে তারপরে বন্ধ করতে পারেন, বা উনি যখন আগে আসবেন তখনই আমরা বলে দিতে পারবো যে আপনি কখন বন্ধ করবেন বা কিভাবে কি করবেন, তখন সেই অনুযায়ী তখনই আমরা পরামর্শ দিয়ে দিব। আর যেসব মহিলারা ওখানে গিয়ে দেখেন যে তাদের মাসিক হচ্ছে, তখন হচ্ছে উনি হয়তো হজের কিছু নিয়ম আছে যেগুলো হয়তো উনি পালন করতে পারবেন না, আর কিছু হয়তো নিয়ম নীতি যাচ্ছে যেগুলো উনি, যেমন হচ্ছে আরাফা মুজদালিফায় রাত্রি যাপন করা, এগুলো উনি করতে পারবেন, কিন্তু তাওয়াফ সালাত এগুলো হয়তো উনি আদায় করতে পারবেন না। তখন হচ্ছে ওইটা 2-3 দিন বা 4 দিন যার যেটুকু ডিউরেশন ওই অনুযায়ী হয়তো কিছু বন্ধ থেকে পরবর্তীতে উনি সে নিরাপদে উনি হজ পালন করতে পারবেন। মাসিক হচ্ছে আসলে মহিলাদের জন্য একটা নর্মাল ফিজিওলজি বা স্বাভাবিক একটা ব্যাপার। তো যে কোনো মহিলাই তাদের যারা যাওয়ার আগে যদি আমাদের কাছে এসে পরামর্শ নেন, সেভাবে আমরা ওষুধ দিয়ে ওইটা বন্ধ রেখে উনি সুস্থভাবে হচ্ছে হজ পালন করতে পারবেন। রাফসা, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে গর্ভাবস্থায় আসলে কি হজ করতে পারবে? কারণ অনেকেরই ইচ্ছা থাকে এবং দেখা যায় যে অনেক দিন ধরে অপেক্ষা করছে, প্রায় 1 বছর আগে থেকেই। তো এমন অবস্থায় কতটুকু নিরাপদ? ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন উপস্থাপনার জন্য। গর্ভাবস্থায় আসলে কিছুটা জানেন যে শারীরবৃত্তীয় চেঞ্জ আসে একজন মায়ের শরীরে, এবং সেখানে একই শরীরে 2টা জীবন থাকেন। তাহলে মাকে যেমন তার নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করেন, সেখানে গর্ভের সন্তান সম্পর্কে কিন্তু মা ওয়ারিড থাকেন। হজ যেহেতু একটি পরিশ্রমের বিষয়, ইসলাম কিন্তু খুব সহজ করে দিয়েছেন। হ্যাঁ, তারপরে যদি কেউ চিন্তা করেন যে গর্ভের প্রথম 3 মাস এবং শেষ 3 মাস খুব গুরুত্বপূর্ণ সময়, তো আমরা যা বলা হয়ে থাকে এই সময় এই হজের মতো আনুষ্ঠানিকতা পরিশ্রমের কাজটাকে পরিহার করার জন্য। সাধারণত কেউ সেকেন্ড ট্রাইমেস্টারে হজ করে থাকেন। যদি কেউ একান্তই করে থাকেন, সেই ক্ষেত্রে তাকে বলা হচ্ছে যে সেটাকে যথাযথভাবে গর্ভের সন্তানের ক্ষতি না করে মাকে সেই কিছু নিয়ম নীতিগুলো এক্সট্রা প্রিকশন নিতে হবে। প্রথম জিনিস হচ্ছে তার নিজের এবং গর্ভের সন্তানের সেফটি, শারীরিক মানসিক সব ধরনের সেফটি চিন্তা করতে হবে। ভিড় পরিহার করতে হবে। লক্ষ লক্ষ লোকের সমাগম হয়, সেখানে যদি আনুষ্ঠান করতে যে অনেক ভিড়ের মধ্যে পড়েন, তার এবং তার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। তার হাইড্রেশন, তীব্র তাপদেহে তার পানি শূন্যতা হলে গর্ভের সন্তানের সমস্যা হতে পারে। তাহলে তার পানি শূন্যতার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। তার যদি ডায়াবেটিস থেকে থাকে, সেটাকে খুব নিয়ন্ত্রিতভাবে চলতে হবে। তাকে খুব স্বাচ্ছন্দ্যসই জামা কাপড় পরতে হবে। তাকে তীব্র তাপদাহ থেকে নিজেকে এবং গর্ভের সন্তানকে রক্ষা করতে হবে। পর্যাপ্ত পরিমাণে তার বিশ্রাম নিতে হবে। যদি মনে করেন যে হজ করতে যায় তার পরিশ্রম লাগছে, তখন তাকে অবশ্যই বিশ্রাম নিতে হবে। তো আমার মনে হচ্ছে যে এইখানে যদি কেউ একান্ত থাকেন, তাহলে তাকে একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং একান্ত যদি করতে চান, তাহলে দ্বিতীয় ট্রাইমেস্টারে তাতে কম ঝুঁকিপূর্ণ। আচ্ছা, ধন্যবাদ। ডক্টর শাম্মী, আপনার কাছে আবার একটু আসলাম। আমরা বিভিন্ন ধরনের সমস্যাগুলোর সমাধান আস্তে আস্তে পাচ্ছি। একটি সমস্যা বারবার আসছে, সেটি হচ্ছে গিয়ে সৌদি আরব, বিশেষ করে মক্কার আবহাওয়াটা চরম ভাবাপন্ন। সেখানে তাপপ্রবাহের কারণে অনেকে মারা যাচ্ছে, এই খবর আমরা প্রতি বছরই পাই। তো এটি থেকে প্রতিরোধ করার জন্য বা সুরক্ষিত রাখার জন্য কি করণীয়? ধন্যবাদ। আসলে সতর্কতা, আমাকে কেয়ারফুল থাকতে হবে। বেশি বেশি করে, যেহেতু অতিরিক্ত গরমে বারবার যে কথাটা বারবার চলে আসছে যে ডিহাইড্রেশন, পানি শূন্যতা, সুতরাং বেশি বেশি করে পানি, শরবত এগুলো পান করতে হবে। ছাতা ইউজ করতে পারে, মানে এক্সট্রা হিসেবে ছাতা ইউজ করতে পারে। বেশি বেশি করে পানি পান করা। আসলে ওয়েদারের উপরে তো মানে কারো হাত নাই, তো এই ওয়েদারের সাথে সামঞ্জস্য রেখে যেভাবে নিজের সতর্কতা অবলম্বন করে বেশি বেশি করে পানি, জুস এসব পান করে, তাহলে হচ্ছে আমাদের প্রধান প্রবলেমটা হচ্ছে ডিহাইড্রেশন প্রিভেন্ট করা। ওইটাতে পানি শূন্যতা যাতে না হয় সে ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ। আমরা তাপপ্রবাহের কথা শুনলাম, যে এর সমাধানের কথা শুনছি, কিন্তু আমাদের বয়স্করা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে ওয়াশরুমে যেতে হবে, এটির অ্যাক্সেসিবিলিটি নেই, এই চিন্তায় কিন্তু তারা পানি কম গ্রহণ করে। তো এই ব্যাপারটি কতটুকু ঝুঁকিতে ফেলতে পারে তাদের? ধন্যবাদ ইসমা, খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু। আপনি যদি দেখেন, গত বছর সৌদি আরবের যে তাপমাত্রা ছিল মক্কা এবং মদিনা মনোয়ারাতে, প্রায় 40 থেকে 48 ডিগ্রি টেম্পারেচারের মতো। তো এই তীব্র তাপদাহে অধিকাংশ যে ঝুঁকিগুলো, মৃত্যুর
প্রাণহানি ঘটনা ঘটেছে তা কিন্তু এই তীব্র দাহজনিত প্রধার কারণে, যে ডিহাইড্রেশন হয় বা কোমরবিড কন্ডিশনগুলো এক্সাবেট করে। তো দেখেন 1031 জন যাত্রী সৌদি আরবের হিসাবে যে মৃত্যুবরণ করেছে, তাদের 85% হচ্ছে যে তীব্র তাপদাহঘাতে অনিবন্ধিত হজ যাত্রীরা যারা দীর্ঘক্ষণ পথ চলেছেন পানি শূন্যতা এসে, তারাই বেশি করে হিট ক্র্যাম্প, হিট এক্সারশন এবং হিট স্ট্রোকে ভুগেছেন। তো এই ক্ষেত্রে যে একটা যে আমাদের অধিকাংশ আপনি যে বাস্তব একটি উদাহরণ তুলে ধরলেন যে প্রাতকৃত্য কিংবা আমাদের বাথরুম করার ভয়ে যে এই জন্য পানি কম খাচ্ছেন, এইটা কিন্তু তাদের জন্য তীব্র মাত্রায় ঝুঁকি দিচ্ছে। এই তীব্র তাপদাহে যদি আমি পানি না খাই, আমার পানি শূন্যতা হলে আমার প্রচণ্ড পরিমাণ হিট এক্সারশন এবং হিট স্ট্রোকের মতো ক্যালামিটিস হতে পারে। এবং এই প্রাণহানি ঘটনা বাংলাদেশে 50 জন হাজি ইন্তেকাল করেছেন সরকারি তথ্যের মধ্যে, 38 জন পুরুষ এবং 12 জন মহিলা। তাদের অধিকাংশই কিন্তু এই তীব্র তাপদাহের কারণে হয়েছেন, যে পানি শূন্যতা, যে কোথায় ওনারা বাথরুম যাবেন সেই জন্য পানি কম খেয়েছেন এবং তীব্র তাপের মধ্যে ওনারা চলার কারণে তার হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তাহলে এইখানে তাদেরকে বুঝতে হবে যে প্রতিটা জায়গায় সৌদি সরকার বাথরুমের ব্যবস্থা প্রতিটা জায়গায় খুব যথেষ্টভাবে করেছেন এবং আমাকে সেখানে অজু করারও জায়গা আছে। তাহলে আমাকে পানি নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, প্রচুর পরিমাণ পানি আছে। আমাকে চিন্তা করতে হবে আমি পর্যাপ্ত পরিমাণে পানি খাবো, যখন দীর্ঘ পথ পরিক্রমা যাব আমার শরীরে যাতে পানি শূন্যতা না ঘটে। আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের হাইপারগ্লাইসেমিয়া থাকে, তাদের ডিহাইড্রেশনের পরিমাণ অনেক বেড়ে যায়। তাদের ক্ষেত্রে আমাকে দীর্ঘ যাত্রার সাথে পানি অবশ্যই রাখতে হবে এবং বাথরুম যাওয়ার ভয়ে কখন আমি পানি কম খাবো, এই জিনিসটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জীবনে হানি করতে পারে। তো আমাকে তীব্র তাপদাহের কারণে যেসব জিনিসগুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে আমাকে যাত্রীগুলোকে জানতে হবে। আমার হজ যাত্রীদের জানতে হবে যে প্রথমে যেমন আমার লেগ ক্র্যাম্প হয়ে থাকতে পারে, তীব্র মাত্রা যদি আমার ডিহাইড্রেশন হয়, হাত পা কামড় দিবে, ঘাম হবে অতিরিক্ত। তার পরবর্তী ধাপে আমার হিট এক্সারশন হতে পারে, যেমন আমার খুব বমি বমি ভাব, ক্ষুধামন্দ থাকবে, দ্রুত নাড়ি গতি হয়ে যাবে, শ্বাস নিতে খুব কম হবে। এই যে লক্ষণগুলা বুঝতে হবে যে কখন আমি খারাপের দিকে যাচ্ছি। এবং এর পরবর্তী ধাপে দেখা যাবে যে আমার হিট স্ট্রোক হয়ে যাচ্ছে, যখন আমার টেম্পারেচার 104 ডিগ্রির উপরে চলে যাচ্ছে বডি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমার পানি ঘাম শুকিয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে আমার ঘাম হচ্ছে না এবং আমার নাড়ি গতি বেড়ে যাচ্ছে এবং শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে। তাহলে এই যে যিনি হজ যাত্রী এবং তার যে অ্যাকম্পেনিং পার্সন, তাপদাহের কারণে যে শরীরে যে চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো প্রথম দিকে তাকে ধরতে হবে এবং সাথে সাথে সেই অনুসারে প্রত্যেকটা স্টেপ অনুসারে তাকে সে ব্যবস্থা নিতে হবে। তাহলে আমি পানি শূন্যতার অভাবে যদি আমি যাই, যদি এই ধরনের কোনো লক্ষণগুলো হয়, সেই ক্ষেত্রে আমার কী কী করণীয় সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। ধন্যবাদ। আমরা ডায়াবেটিক রোগীদের হজযাত্রার বিভিন্ন ধরনের সমস্যাগুলো সমাধান পাচ্ছি। একটি ব্যাপার থেকেই যায় যে অনেকেই জানে না যে এই ধরনের রোগী যারা রয়েছে তাদেরকে এই সময় কয়বার ডায়াবেটিস চেক করতে হবে। অনেকে সাথে গ্লুকোমিটার নিয়ে যায় না এবং দেখা যায় যে তারা যারা হেলথ ক্যাম্পে আছে সেখান থেকে ডায়াবেটিক চেক করার একটা প্রবণতা কাজ করে। তো আসলে কয়বার করা উচিত এবং নিজে থেকে করার ব্যাপারটি কতটুকু প্রয়োজন? আপনি দেখেন, পবিত্র নগরীতে আসছি, আল্লাহর কাছে আসছি যে আমার সব রোগ মুক্ত হয়ে যাবে। আল্লাহ কিন্তু আমাদেরকে সব কিছু, ইসলাম কিন্তু সব কিছু সুনির্দিষ্টভাবে অনুসরণ করতে বলা হয়েছে। চিকিৎসার জন্য কিন্তু বলা হয়েছে, শারীরিক শরীরের যত্ন নেওয়ার কথা বলা হয়েছে এবং হজ যেহেতু একটি শারীরিক পরিশ্রমের কাজ, সেখানে আমাকে বডি ফিটনেস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে ওইখানে যে আমরা যে অনিয়ন্ত্রিত জীবন হয়ে যাচ্ছে, আমি যদি গ্লুকোমিটার দিয়ে চেক করি তাহলে কিন্তু আমি প্রথমে বুঝে যেতে পারবো আমাকে হাইপার অথবা আমি সুনির্দিষ্ট লক্ষ্যমতে আছি কিনা। তাহলে হজ যাত্রীদের জন্য সাধারণত বলা হচ্ছে যে খালি পেটে 3.9 থেকে 7 এর মধ্যে 70 থেকে 130 মিলিগ্রাম পার ডে এই লক্ষ্যমতা খালি পেটে থাকতে হবে অভুক্ত অবস্থায়, এবং খাওয়ার পরে 180 মিলিগ্রাম বা 10-এর নিচে থাকতে হবে। আমরা কিছুটা ফ্লেক্সিবিলিটি দিই হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করার জন্য। তাহলে ওনাকে যখন এটা মাপতে পারবেন, উনি কিন্তু বুঝতে পারবেন যে উনি লক্ষ্যমাত্রা থেকে কতটুকু দূরে আছেন। তাহলে সেই ক্ষেত্রে এই মনিটরিং সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের অধিকাংশ বয়োজ্যেষ্ঠরা নিজেরা মাপতে পারেন না, তাদেরকে কেউ বাসায় মেপে দিতেন। কিন্তু হজ যাত্রী প্রত্যেকটা ডায়াবেটিক রোগীকে কিভাবে সেলফ মনিটরিং করতে হয়, কিভাবে নিজে গ্লুকোজ স্ট্রিপ দিয়ে কিভাবে নিতে হবে, সেই জিনিসগুলোকে শিখতে হবে। তাকে কিভাবে কখন মাপতে হবে, খাওয়ার আগে, খাওয়ার 2 ঘন্টা পরে,
কোনো ভারী কাজ করার আগে, ভারী পরিশ্রমের কাজ করার আগে তার সুগার লেভেল দেখে সেই অনুসারে তাকে হালকা স্ন্যাক্স করা, বা খুব বেশি সুগার বেড়ে গেলে তার ওষুধের সমন্বয় করা, এগুলো কিন্তু করতে হলে আমাকে অবশ্যই গ্লুকোমিটার দিয়ে চেক করতে হবে। তাহলে আমি যখন হজের আনুষঙ্গিক জিনিসপত্র নিচ্ছি, ইনসুলিন ওষুধ নিচ্ছি, সাথে সাথে করে পর্যাপ্ত পরিমাণে যত দীর্ঘ সময় আমি অবস্থান করব সেই সময়ের জন্য আমার যে ফার্স্ট এড কিট বক্সে গ্লুকোমিটার, ব্যাটারি, যারা ইনসুলিন পাম্প ইউজ করে থাকেন তাদের প্রয়োজন হচ্ছে অতিরিক্ত ব্যাটারি, এবং যদি কোনো কারণে ইনসুলিন পাম্প আমার যদি কাজ না করে তাহলে অল্টারনেটিভ আমার যে ইনসুলিন, সেই বিকল্প ইনসুলিনও কিন্তু আমাকে সাথে করে নিতে হবে। এবং গ্লুকোমিটার দিয়ে কীভাবে মাপতে হয়, অ্যালকোহল পেড বা সেন্সিটাইজার ইউজ করা, সবগুলো আমাকে আগে থেকে বাংলাদেশ থাকতে এটা প্রতিটি হজ যাত্রীকে শিখিয়ে দিতে হবে। ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে পরামর্শগুলো একদম সংক্ষেপে শুনে নিতে চাই। হজ মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক রকম ঝুঁকি থাকা সত্ত্বেও ডায়াবেটিস রোগীরা যদি ডাক্তারের পরামর্শ গ্রহণ করে হজে যাওয়ার পূর্বে, তাহলে হচ্ছে ঝুঁকিগুলো এড়ানো সম্ভব। এবং এভাবেই হচ্ছে আমরা চাই যে প্রত্যেকটা হজযাত্রী এবং ডায়াবেটিস রোগী যারা হজযাত্রী তারা যাতে সুষ্ঠুভাবে হজ পালন করতে পারে, সেই কামনা করি সবার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চলতে শিখুন। আল্লাহ হাফেজ।